প্রিয় ছাত্রছাত্রী ও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এই করোনা সংকটের সময়ে দীর্ঘদিন শিক্ষা ব্যবস্থার উপরে যে প্রভাব পড়েছে, এর মধ্যেও তথ্য প্রযুক্তির বদৌলতে আমরা তোমাদের সামনে আসতে পেরেছি। এই জন্য মহান আল্লাহর শুকরিয়া। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞানের 13তম অধ্যায়ের খাদ্য ও পুষ্টি সম্পর্কে কিছুটা আলোচনা করব। খাদ্য ও পুষ্টি ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞান। এই প্রাকৃতিক বিজ্ঞান কিন্তু অত্যন্ত জটিল, কারণ এটার উপর সবসময় গবেষণা চলছে, নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। এই জন্য এটা আমাদের অত্যন্ত মনোযোগ সহকারে সবাই অংশগ্রহণ করতে হবে, শিখার উদ্দেশ্যে, কিছু জানার উদ্দেশ্যে যে আমাদের অংশগ্রহণ করতে হবে। ওই মানসিকতা নিয়ে আমাদের এগুলো শুনতে হবে। এখানে প্রথমে আছে খাদ্য ও পুষ্টি। প্রথমে আমাদেরকে বুঝতে হবে খাদ্য কি। অনেকের ধারণা আমরা যা খাই তা খাদ্য, আসলে কিন্তু তা নয়। একটা পাগল, সে মাটি খাচ্ছে, এটা তো তার জন্য খাদ্য হতে পারে না। আর একটা লোক রাগ করে বিষ খেয়ে ফেলছে, এটাও খাদ্য হতে পারে না। এই জন্য খাদ্যের সংজ্ঞা আমাদের জানতে হবে। খাদ্য কি? খাদ্য যা জীবের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, তাপশক্তি ও কর্মশক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধ ও সুস্থতা বিধান করে, তাই খাদ্য। সুতরাং খাদ্য সম্পর্কে আমরা বুঝলাম। এই খাদ্য থেকে কিন্তু খাদ্যের যে সংজ্ঞা, এটা থেকে আমরা খাদ্যের কাজও বুঝে নিতে পারি। কারণ আমি প্রথমে বলছি খাদ্য যা জীবের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন। সুতরাং এটা খাদ্যের কাজ। খাদ্য ক্ষয়পূরণ করে এবং জীবের বৃদ্ধি সাধন করে, তাপ শক্তি এবং শক্তি উৎপাদন। তাহলে এটাও কাজ, খাদ্যের কাজ হতে হবে। খাদ্য কি করে? আমাদের তাপ শক্তি, যে কোনো কাজ করার জন্য শক্তির প্রয়োজন। জীব তার জীবন নির্বাহের জন্য শক্তির প্রয়োজন, এই জন্য তার শক্তির প্রয়োজন। এই তার খাদ্য আমাদের শক্তি প্রদান করে। আর বিভিন্ন রোগ জীব আক্রান্ত হবে, বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, এই জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতার প্রয়োজন। সুতরাং খাদ্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বিধান করে এবং আমাদের সুস্থতা বিধান করে। এটা খাদ্যের কাজটা আমরা খাদ্যের সংজ্ঞা থেকেই শিখে নিলাম। এরপর পুষ্টি। পুষ্টি কিন্তু একটা জটিল প্রক্রিয়া। পুষ্টি, উদ্ভিদের পুষ্টি, জীবের মধ্যে উদ্ভিদও আছে, উদ্ভিদের পুষ্টি আর প্রাণীর পুষ্টির মধ্যে কিন্তু পার্থক্য আছে। উদ্ভিদের পুষ্টি কতগুলা উপাদান যেগুলো উদ্ভিদের জন্য প্রয়োজন হয়, এগুলো হলো উদ্ভিদের পুষ্টি। আর প্রাণীর পুষ্টি কিন্তু অত্যন্ত জটিল। এটা একটা জটিল রাসায়নিক প্রক্রিয়া। প্রাণী, আমরা আগেই বলছি, প্রাণীর সুস্থতা এবং শক্তির জন্য তার খাদ্যের প্রয়োজন হয়। এই খাদ্য কিন্তু যেভাবে উদ্ভিদ জীব গ্রহণ করে, জীবের আমাদের কোষ, এই কোষ কিন্তু সেভাবে গ্রহণ করতে পারে না। সেখানে খাদ্যের কিছু কিছু খাদ্যের পরিবর্তনের প্রয়োজন হয়। এই যে খাদ্য গ্রহণ, খাদ্য আমাদের হজম হওয়া, হজম হয়ে দেহের উপাদানে রূপান্তরিত হওয়া, দেহের উপাদানে রূপান্তরিত হওয়ার পর কোষ সেগুলো আবার গ্রহণ করতে হবে। এগুলো শোষণ করা, শোষণ করে কোষে পৌঁছিয়ে দেয়। এরপর কোষের যে মাইটোকন্ড্রিয়া থাকে, তোমরা সবাই জানো কোষের মাইটোকন্ড্রিয়া কোষের একটি উপাদান। এই কোষের মাইটোকন্ড্রিয়াতে খাদ্য, মাইটোকন্ড্রিয়া খাদ্যকে অক্সিজেনের সঙ্গে মিশিয়ে আমাদের তাপশক্তি উৎপাদন করে। সুতরাং এটা এই যে পুরো প্রক্রিয়াটা খাদ্য গ্রহণ থেকে আরম্ভ করে মাইটোকন্ড্রিয়াতে যে তাপশক্তি উৎপাদন হলো, পুরো প্রক্রিয়াটা হলো পুষ্টি, প্রাণীর পুষ্টি। আমরা কিন্তু আজকে প্রাণীর পুষ্টি সম্পর্কে আলোচনা করব। আমরা যে খাদ্য গ্রহণ করি, সে খাদ্য কিন্তু দুই ধরনের হতে পারে। একটা মিশ্র খাদ্য আর একটা হলো বিশুদ্ধ খাদ্য। দুধ, ডিম, খিচুড়ি, পেয়ারা, এগুলো মিশ্র খাদ্য। আর চিনি, এটা হলো বিশুদ্ধ খাদ্য, কারণ একটা মাত্র উপাদান থাকে চিনিতে। কিন্তু দুধ, ডিম, খিচুড়ি, পেয়ারাতে বিভিন্ন উপাদান থাকে, এই জন্য এটা মিশ্র খাদ্য।
উপাদান, খাদ্যের উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো হজম হতে হয়, হজমের প্রয়োজন আছে, আর কতগুলো আছে হজমের প্রয়োজন নাই। হজমের প্রয়োজনের যেগুলো আছে সেগুলো হলো আমিষ, শ্বেতসার শর্করা, স্নেহ বা চর্বি। আর সরাসরি কোষ যেগুলো গ্রহণ করতে পারে সেটা হল খাদ্যপ্রাণ বা ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এরপর আমরা সর্বপ্রথম শর্করা সম্পর্কে আলোচনা করি। এই শর্করা হলো শক্তি উৎপাদনকারী উপাদান। চাউল, গম, ভুট্টা, আলু এগুলো শর্করা জাতীয় উপাদান। এগুলো আমরা আমাদের যে খাদ্যের ভিতরে এই শর্করার পরিমাণই সবচেয়ে বেশি থাকে। এই শর্করাটা সহজপাচ্য, যাহা কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন এই তিনটা উপাদান নিয়ে গঠিত। আমরা জানি কার্বন এটা দহনে সহায়তা করে, দাহ্য কার্বন দাহ্য, অক্সিজেন দহনে সহায়তা করে, হাইড্রোজেন এটা কিন্তু আমাদের দেহের জন্য বিভিন্নভাবে প্রয়োজন। এই তিনটা উপাদান নিয়ে শর্করা জাতীয় খাদ্য গঠিত। শর্করা আবার তিন প্রকার হতে পারে: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। আমরা জানি, আগেই বলছি যে শর্করা আমিষ এবং স্নেহ হজমের প্রয়োজন হয়। আমরা যখন খাদ্য গ্রহণ করি, খাদ্য পাকস্থলীতে যখন আমাদের অন্ত্রে প্রবেশ করি, অন্ত্র আমাদের আঞ্চলিক ভাষায়, ফেনীর আঞ্চলিক ভাষা আতই বলি আমরা। এই অন্ত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা যেটাকে আমাদের ভাষায় তিল্লি বলি, আসলে কিন্তু এটা হলো অগ্নাশয়। এটা থেকে কিন্তু আমাদের তিনটা এনজাইম বাহিরে আসে, রস বাহিরে আসে। এই অ্যামাইলেজ নামক যে ধারক রসটা বেরিয়ে আসে, সেটা কিন্তু আমাদের শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করে গ্লুকোজে পরিণত করে। এই গ্লুকোজ এটা হলো সরল শর্করা। এটা আমাদের রক্তের মাধ্যমে বাহিত হয়ে প্রত্যেকটা কোষে পৌঁছে যায়। কোষে গিয়ে কোষের মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন হয়। 1 গ্রাম শর্করায় সাধারণত 4 কিলোক্যালোরি তাপ উৎপাদন হয়। আমাদের তাপ শক্তি যে উৎপাদন হয়, তাপ শক্তি কিন্তু কিলোক্যালোরির মাধ্যমে প্রকাশ করা হয়। 1 গ্রাম শর্করায় 4 কিলোক্যালোরি তাপ শক্তি উৎপাদন হয়। এই বয়স, দেহের ওজন, উচ্চতা এবং পরিশ্রমের উপর নির্ভর করে এই শর্করার চাহিদা কিন্তু নির্ধারণ করা হয়। সাধারণত 60 কেজি ওজনের একজন পুরুষ মানুষের জন্য দৈনিক 276 গ্রাম শর্করার প্রয়োজন হয়। আহারে শর্করা কম বা বেশি উভয় কিন্তু ক্ষতিকর। আর রক্তে শর্করার পরিমাণ যদি কমে গেলে এটা হাইপোগ্লাইমিয়া নামক এক প্রকার রোগ হয়, যেটাতে তাহার দেওয়া হয়, উপসর্গ হয় বমি বমি ভাব হওয়া, অতিরিক্ত ঘুম, ঘামানো, হৃদকম্পন বা কমে যাওয়া, বেড়ে যাওয়া ইত্যাদি। এই মোটামুটি শর্করা সম্পর্কে আমরা কিছু জানলাম। এরপর আমরা অপর উপাদান আমিষ সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের বেঁচে থাকার জন্য, প্রাণীর বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন। এই আমিষ পুষ্টিবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এখন প্রশ্ন হতে পারে যে এটা গুরুত্ব বেশি কেন? আমরা একটু আগে বলছি শর্করাতে থাকে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, কিন্তু আমিষের আরেকটা উপাদান সবচেয়ে বেশি প্রয়োজন থাকে, যেটা দেহের জন্য অত্যন্ত প্রয়োজন। আমিষে থাকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এই নাইট্রোজেন 16% নাইট্রোজেন থাকে আমিষে। এছাড়া অল্প পরিমাণ সালফার
এবং ফসফরাস ইত্যাদিও থাকতে পারে। এগুলো অতি অল্প পরিমাণ থাকে, যেগুলো দেহের জন্য অতি অল্প পরিমাণ প্রয়োজন। আমরা আগেই বলেছিলাম যে এই খাদ্যগুলোর মধ্যে আমিষ কিন্তু হজমের প্রয়োজন হয়। যেহেতু এটা হজমের প্রয়োজন হয়, সেই জন্য আমিষের এই হজমটা আমরা পাকস্থলী, সর্বপ্রথম খাদ্য যখন আমাদের মুখ গহ্বর থেকে পাকস্থলীতে যায়, পাকস্থলীতে কিছুটা হজম হয়। এই সম্পূর্ণরূপে হজম হয় কিন্তু অন্ত্রে, যেটাকে আমি বলছিলাম যে আমাদের আঞ্চলিক ভাষায় আতই বলি, অন্ত্রের প্রথম অংশ। সেখানেও ক্ষুদ্রান্ত হতে, ক্ষুদ্রান্তের প্রথম অংশে এই আরেকটা দ্বারকর বাইর হয়ে আসে, সেটা হলো ট্রিপসিন। এই ট্রিপসিন আমিষ জাতীয় খাদ্যকে পরিপাক করে কোষের গ্রহণ উপযোগী অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, যেটা দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণে ব্যয় হয়। তাহলে একটা প্রাণীর সবচেয়ে প্রয়োজন তার বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ। কারণ প্রাণীর বৃদ্ধি যদি না হয় তাহলে প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাবে। প্রাণী সর্বপ্রথম যখন জন্মগ্রহণ করে তখন তার যে আকার আয়তন থাকে, এটাতে তার বৃদ্ধির প্রয়োজন। এই জন্য আমাদের আমিষ জাতীয় খাদ্য একান্ত প্রয়োজন। এই আমিষ জাতীয় খাদ্যকে এই জন্যই পুষ্টি বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচনা করা হয়। এখন আমিষ জাতীয় খাদ্য আমরা সাধারণত দুটা উপায়ে পেয়ে থাকি, একটা হলো প্রাণীজ আমিষ আর একটা হলো উদ্ভিজ আমিষ। প্রাণীজ আমিষ মাছ, গোস্ত, দুধ, ডিম ইত্যাদি প্রাণীজ আমিষ। আর উদ্ভিজ আমিষ বিভিন্ন প্রকার ডাল, শিমের বিচি, কাঁঠালের বিচি ইত্যাদি। এই জন্য বলা হয় যে কারো যদি কোনোদিন তার খাদ্য তালিকায় যদি মাছ, মাংস, ডিম না থাকে, তাহলে অবশ্যই তাকে ডাল জাতীয় একটা রাখতে হবে। এই জন্য ডালকে গরিবের আমিষ বলে, কিন্তু এখন তো গরিবের আমিষ নয়, ডালের যে দাম এবং গরিবের আমিষ নয়, এটা রাখতে হয়। এটা আমাদের এই সাধারণত আমরা যে সকল খাদ্য খাই এগুলো পরিপাক হয়ে 22 প্রকার অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এর মধ্যে 8 প্রকার অ্যামাইনো অ্যাসিড অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, যেটা এটা আমাদের দেহ গ্রহণ করে, বাকিগুলো দেহ গ্রহণ করে না। এই সকল আমিষ সমানভাবে দেহে শোষিত হয় না। যা 100 ভাগ শোষিত হয় যে সকল আমিষ, এগুলোকে বলা হয় সহজ পাচ্যতার গুণ হিসাবে তার গুণ 1 ধরা হয়। যেমন মায়ের বুকের দুধ, ডিম, এদের সহজ পাচ্যতা গুণ হলো 1, আর অন্যান্যগুলো 1 থেকে কম। তাহলে এখানে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করব যে মায়ের বুকের দুধের কথাটা, এটা কিন্তু এখন প্রায় বলে, এই পত্রিকা বা বিভিন্ন কথার মাধ্যমে বলে যে মায়ের দুধের বিকল্প নাই শিশুর জন্য। এটা কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। মায়ের বুকের দুধের সহজ পাচ্যতার গুণক হলো 1, মানে পুরাটাই শিশু তার গ্রহণ করতে পারে। আমিষের অভাবে কিন্তু অনেকগুলো রোগ হতে পারে। আমিষের অভাবে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, তাদের কোয়াশিয়রকর এবং মেরাসমাস এই 2 প্রকার রোগ সৃষ্টি করে। কোয়াশিয়রকর রোগের যে লক্ষণগুলো সেগুলো হলো শিশুদের খাওয়ার অরুচি দেখা দেয়, পেশি শীর্ণ হয়ে যায়, দুর্বল, চুলের রং এবং মসৃণতা নষ্ট হয়, ডায়রিয়া বেশি হয়, শরীরে পানি দেখা দেয়, ফ্যাট বড় হয়ে যায়। উপযুক্ত চিকিৎসা না পেলে অনেক সময় শিশু এ রোগে মারাও যেতে পারে। এরপর মেরাসমাস রোগ, যেটা এটাও কিন্তু শিশুদের জন্য অত্যন্ত মারাত্মক। এ ব্যাপারে অভিভাবকদের অত্যন্ত সজাগ থাকতে হয়। এই মেরাসমাস রোগের লক্ষণ আমিষ বা ক্যালোরি, আমিষ এবং তাপ শক্তি, যেটা এটা উভয়ের অভাবে এটা দেখা দিতে পারে। এটা শিশুর বৃদ্ধি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, শরীর অস্থি চর্মসার হয়ে যায়, শুকিয়ে যায়, চামড়া
ইত্যাদি ঝুলে পড়ে, ত্বক চামড়া ঝুলে পড়ে, শরীরের ওজন কমে যায়, যা শিশুদের জন্য খুব মারাত্মক। ঠিক মতো যদি তার চিকিৎসা না নেওয়া হয় তাহলে কিন্তু শিশু মারাও যেতে পারে। আমিষের অভাবে বয়স্কদেরও রক্ত স্বল্পতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এরপর আমরা যে বলবো যেটা, সেটা হলো চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য। এই স্নেহ জাতীয় খাদ্য কিন্তু হজমের প্রয়োজন হয়, যেটা আগেই বলছিলাম, তিনটা খাদ্য হজমের প্রয়োজন তোমাদের স্মরণ রাখা উচিত। যে একটা হলো শ্বেতসার, একটা আমিষ, আর একটা হলো চর্বি। এই চর্বিও কিন্তু হজমের প্রয়োজন হয়। চর্বিও এক প্রকার দ্বারাক্রস দ্বারা এটা হজম হয়। এটা দ্বারাক্রস হলো লাইফেস নামক দ্বারাক্রস দ্বারা এটা এই চর্বিটা হজম হয়। এই চর্বি জাতীয় খাদ্যটা কিন্তু এটাও কিন্তু তাপ উৎপাদনকারী খাদ্য। এটা অতি সহজে তাপ উৎপাদন করে। আমরা আগে বলেছিলাম যে শর্করাও তাপ উৎপাদন করে, এই চর্বিও তাপ উৎপাদন করে। চর্বি কিন্তু দ্রুত তাপ উৎপাদন করতে পারে। এজন্য দেহের জন্য অত্যাবশ্যকীয় এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিন, এই দুটা জিনিস এই চর্বি হজম হয়ে উৎপন্ন হয়। চর্বি আবার দুই প্রকার হতে পারে, একটা হলো অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড, আর একটা হলো সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড। যেমন মাংস, মাখন, পনির, এগুলো সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড। আর অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড হলো সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল, এগুলো বেশি থাকে এবং এগুলো দেহের জন্য খুব উপকারী। এরপর এই চর্বি জাতীয় খাদ্য কিন্তু দেহের জন্য যেমন প্রয়োজন তেমনই আবার ক্ষতিকর। অতিরিক্ত চর্বি কিন্তু দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জন্য আমরা অতিরিক্ত চর্বি গ্রহণ থেকে বিরত থাকব। এরপর খাদ্যের যে উপাদানটা, সেটা হলো ভিটামিন। ভিটামিন কিন্তু এই অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান, যেটা হজমের প্রয়োজন হয় না। আমরা আগেই বলেছিলাম যে তিন জাতীয় খাদ্য হজমের প্রয়োজন হয় না, সরাসরি আমাদের কোষ সেগুলো গ্রহণ করতে পারে। এর মধ্যে ভিটামিন একটি, পানি এবং খনিজ লবণ, এই তিনটি কিন্তু সরাসরি আমাদের কোষ গ্রহণ করতে পারে। এই ভিটামিন কিন্তু দেহের জন্য একান্ত প্রয়োজন। খাদ্যের এটা হলো একটা জৈব রাসায়নিক পদার্থ, যা খাদ্যের সামান্য পরিমাণ প্রয়োজন হয়, কিন্তু অন্যান্য উপাদানগুলো যেগুলো আমরা বলছিলাম যে হজমের প্রয়োজন হয়, এগুলোর ক্রিয়াকে যথেষ্টভাবে প্রভাবিত করে ভিটামিন। এই ভিটামিন কিন্তু ভিটামিনের অভাবে ওরা ঠিক মতো কাজ করতে পারে না। ভিটামিন এগুলোকে প্রভাবিত করে। এই ভিটামিনের মধ্যে আবার দুই প্রকার ভিটামিন পাওয়া যায়। একটা হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হলো পানিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন এ, ডি, ই এগুলো চর্বিতে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয় না। আর ভিটামিন বি এবং সি, এটা পানিতে দ্রবীভূত হয়। এখন ভিটামিন এ যেটা এর উৎস, এটা আমরা ভিটামিন এর উৎসটা সম্বন্ধে প্রথমে বলি। মাছের তেল, প্রাণীর স্নেহে ভিটামিন এ থাকে। এটা ছাড়া লাল শাক, পুঁই শাক, পালং শাক, টমেটো, গাজর, মিষ্টি কুমড়া, পাকা আম, পাকা পেঁপে, পাকা কাঁঠাল ইত্যাদি ভিটামিন এ প্রচুর পরিমাণ থাকে। মলা মাছ, মাছের মধ্যে মলা মাছ, ভিটামিন এ থাকে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু মা বাবাদেরকে যথেষ্ট বিরক্ত করো, তোমরা এগুলো খেতে চাও না। লক্ষ্য করো, ভিটামিন এ অধিকাংশ শাক, মাছের মধ্যে মলা মাছ, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে। অথচ এগুলো ছেলেপেলেরা খেতে চায় কম, কিন্তু প্রচুর পরিমাণ এগুলো খেতে হবে। ভিটামিন এ কিন্তু আমাদের রাতকানা রোগ, বিশেষ করে রাতকানা রোগ যেটা, এটা ভিটামিন এর অভাব। চক্ষু রোগ, চোখের বিভিন্ন রোগ এই ভিটামিন এর অভাবে হয়। কিন্তু একটা রোগ আছে জেরেপ্থালিমিয়া রোগ বলা হয় এটাকে। এটা কর্নিয়ার আচ্ছাদন নষ্ট করে ফেলে,
চোখ শুষ্ক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, উপযুক্ত চিকিৎসা না পেলে শিশু অন্ধ হয়ে যায়। এই ভিটামিন এর প্রতি আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা এগুলো ভিটামিন এর অভাবে হয়। তো যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, সবাইকে ধন্যবাদ। এই করোনাকালীন সময়ে সবাই সুস্থ থেকে কিছু কিছু লেখাপড়া করব এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।